দেশের ভোট মিটতে না মিটতে রাজ্যে ফের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আগামী 10ই জুলাই। ইতিমধ্যে এই 4টি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা, বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র জমাও দিয়ে দিয়েছে। পুরো দমে ভোটের প্রচার প্রতিটি দল থেকে, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে, অর্থাৎ এখানে যে 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্রেই কিন্তু প্রতিটা দলের তরফ থেকেই জোরদার প্রচার চলছে। প্রত্যেকেই চাইছে নিজেদের দলের স্বচ্ছ ভাবমূর্তি সকলের সামনে তুলে ধরতে, সকলেই চাইছে প্রত্যেকের মন জয় করে নিতে। এবারের নির্বাচন খুবই টাফ। এবারের নির্বাচনে প্রত্যেকেরই কিন্তু প্রেস্টিজ ইস্যু রয়েছে, কেননা এই পরাজয় কিন্তু আগামী দিনে যে আবারও 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার কিন্তু ভিত নড়িয়ে দিতে পারে। সামনে আবার রয়েছে বিধানসভা নির্বাচন 2026-এ, তারও কিন্তু এখানে বীজ অঙ্কুরিত হয়ে যাবে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। কেননা ইতিমধ্যে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পরাজয় ঘটেছে এবং বিজেপির পরিস্থিতি কিন্তু চরম জায়গায় চলে গিয়েছে। সেই জায়গা থেকে তারা কিন্তু পুনরায় নতুন করে শুরু করতে চলেছে, নতুন উদ্যোগ নিয়ে। তাই তাদের পরিশ্রম, তাদের উদ্যোগ কিন্তু এখানে ভীষণভাবে কাজ করবে। ঠিক একইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসও তাদের হাল ছেড়ে দেবে না। আসুন আজকের এপিসোডে এই 4টি বিধানসভা কেন্দ্রেরই একটা উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র, যেটা নিয়ে শুধু রাজ্য নয় একই সঙ্গে দেশও ভাবিত, সেটাই কিন্তু আজকের আলোচনা করব। আপনারা সকলেই ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন কোন বিধানসভা কেন্দ্রের কথা আমরা বলছি। আপনারা সকলেই বুঝতে পারছেন এখানে কিন্তু মতুয়া জনগোষ্ঠীর অন্তর্গত, মতুয়া জনগোষ্ঠী যেখানে 90% বিরাজ করছে, সেই বাগদা বিধানসভা কেন্দ্রের কথা বলছি, যেটা উত্তর 24 পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আসন্ন উপনির্বাচন 2024 10ই জুলাই যে 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে এই বাগদা বিধানসভা কেন্দ্র কিন্তু একটি। এবং এখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই কিন্তু এই জায়গায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি, এই জায়গা থেকে কিন্তু তাদের নেতা নেত্রীদেরকে তুলে নিয়ে গিয়েছেন তাদের লোকসভায়, তাদের সংসদ পদে বসিয়েছেন। আবার কেউ বা, অর্থাৎ নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এখান থেকেই শান্তনু ঠাকুরকে নিয়ে গিয়েছেন। আসুন আজকের এপিসোডে আমরা এই বাগদা বিধানসভা কেন্দ্রটা নিয়েই একটু চুলচেরা বিশ্লেষণ করে নিই। এখানে আমরা একেবারে বুথ ফেরত সমীক্ষা, একেবারে এখানে কোন দলের পরাজয় অবশ্যম্ভাবী, কোন দলের জয়লাভের সম্ভাবনা সব থেকে বেশি, কোন দল বিগত দিনে জয়লাভ করে এসেছে এবং আগামী দিনে কার রাজত্ব থাকতে চলেছে, সমস্ত ব্যাপারটাই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করার থাকে, কিছু বলার থাকে, কিছু মতামত প্রকাশ করার থাকে, তার জন্য কমেন্ট বক্স অল টাইম 24 ঘন্টায় আপনাদের জন্য অপেক্ষা রয়েছে। তাই একটু ধৈর্য সহকারে শুনুন, আশা করছি আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেশের ভোট মিটতে না মিটতেই কিন্তু রাজ্যে ইতিমধ্যেই বিধানসভা কেন্দ্রের দামামাও বেজে উঠেছে এবং এক্ষেত্রে আমরা যে বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেখানে প্রধান চমক সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে বর্তমানে মধুপর্ণা ঠাকুরের দিকে। এ কারণেই তাকিয়ে রয়েছে কেননা এখানে কিন্তু শান্তনু ঠাকুর, যিনি বর্তমানে প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় স্তরে জায়গা পেয়েছেন নরেন্দ্র মোদী, একেবারে ব্যক্তিগতভাবে বলা চলে, যেভাবে তিনি ঢাকায় এই শান্তনু ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে যেভাবে শ্রদ্ধা প্রদর্শনের সময় শান্তনু ঠাকুরকে নিজের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন, ঠিক সেই শান্তনু ঠাকুর কিন্তু এই মতুয়া জনগোষ্ঠীর অন্তর্গত এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকেই তিনি কিন্তু গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই শান্তনু ঠাকুরও কিন্তু একাধারে কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি কিন্তু এই মধুপর্ণা ঠাকুরের খুড়তুতো দাদা। অর্থাৎ এই নির্বাচন, অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু মতুয়া জনগোষ্ঠী, আবার একাধারে কিন্তু ঠাকুর পরিবারের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে। সমস্ত বিষয়টা আলোচনা করলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের কন্যা এবং মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, যার বয়স 25 বছর 1 মাস, যিনি এখন প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন, অর্থাৎ মাস্টার ডিগ্রিতে পাঠরত রয়েছেন, তাকে এবারের শীর্ষ নেতৃত্ব বাগদা বিধানসভা কেন্দ্র থেকে মনোনীত করেছেন। পিতা চেয়েছিলেন ঠাকুরবাড়ির কন্যার নামে
পূর্বে ডক্টর বসুক, মধুপর্ণা সেই স্বপ্ন নিয়েই, সেই আশা ভরসা নিয়েই কিন্তু পড়াশোনায় মেতে রয়েছিলেন। তিনি নিজেও স্বীকার করেছেন তিনি রাজনীতির কিছুই বোঝেন না, যদিও তিনি রাজনৈতিক ফ্যামিলির অন্তর্গত, তবুও তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি রাজনীতির কিছুই বোঝেন না। তিনি পড়াশোনা নিয়ে রীতিমতো সচেষ্ট ছিলেন এবং একইভাবে কিন্তু এর আগেও কোনো রকম রাজনীতিতে তাকে দেখা যায়নি। সংসদীয় রাজনীতির হাজারো ব্যস্ততার মধ্যে থাকলেও পড়াশোনা কিন্তু তিনি ছাড়তে রাজি নন। এমনকি টার্গেট তার রয়েছে ডক্টরেট উপাধি লাভ করা, এবং সেই উপাধি লাভ করেই তবেই তিনি শান্ত হবেন। সাম্প্রতিক ঠাকুরবাড়ির পারিবারিক সমস্যাকেই মধুপর্ণাকে একেবারে খবরের শিরোনামে নিয়ে চলে আসে। মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর মৃত্যুর পর তার ঘর নিয়ে শুরু হয় দুই দলের মধ্যে দ্বন্দ্ব, এবং সেই কোন দুই দল আপনারা সকলেই বুঝতে পারছেন। একাধারে রয়েছে তৃণমূল, অপরদিকে বিজেপি, এবং এই দ্বন্দ্ব কখনো কম্পিটিশন অশান্তি বাঁধে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে, অর্থাৎ কাকিমা ও ভাইপোর মধ্যে কিন্তু এই দ্বন্দ্বটা বাঁধে। ঠিক এই সময়েই অনশনে বসেন, রীতিমতো আলোড়ন তৈরি করে দেন মমতা বালা ঠাকুরের কন্যা এবং শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন মধুপর্ণা। শোনা যায় এই মধুপর্ণার নাকি ফেসবুক নেই, ইনস্টাগ্রামও নাকি নেই। যদিও এর সত্যতা কতটা সেটা কিন্তু আমরা এখনও পরীক্ষা করেও দেখিনি, খোঁজখবর নিয়েও জানি না। আপনাদের এ ব্যাপারে কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এমনকি ভোটের প্রচারে বেরিয়েও কিন্তু সঙ্গে তিনি কোনো রকম ফোনই সঙ্গে রাখছেন না, ফোন কোনো রকম হাতেই রাখছেন না। বাগদা বিধানসভায় বিজেপি এবারে লিড পেয়েছে 20,000-এরও বেশি। মোট 12টি পঞ্চায়েতের মধ্যে 9টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত ভিত্তিক ফলাফল লক্ষ্য করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগদা বিধানসভা কেন্দ্রে 12টি পঞ্চায়েতের মধ্যে 9টিতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, মাত্র 3টিতে কিন্তু এগিয়ে রয়েছে। তাহলে এবারের ফলাফল কোন দিকে যেতে চলেছে? কেননা সাম্প্রতিক যে 1 মাস আগেই বলা চলে, 1 মাস আগেই ভোট হয়েছে, তার ফলাফল যদি এই রকম হয় তাহলে আর 10 দিন পরে ফলাফল কি দাঁড়াতে পারে? কেননা 13ই জুলাই ভোটের গণনা, তারপরেই আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমরা অপেক্ষা করব। বিজেপির এই নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে বিনয় কুমার বিশ্বাস। তবে এই বিনয় কুমার বিশ্বাসও কিন্তু খুব ছোটোখাটো মানুষ নন। তবে যাকেই প্রার্থী করুক সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির বলতে গেলে শান্তনু ঠাকুরের দিকে। কেননা এবারে শান্তনু ঠাকুরকে কিন্তু ওই অঞ্চলের লোকেরা বলা চলে একেবারে, কেননা বাগদা বিধানসভা কেন্দ্রই শুধু নয়, বনগাঁ লোকসভা কেন্দ্র একেবারে ঢেলে দিয়েছে ভোট। তবুও কিন্তু পারে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন, অর্থাৎ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, তিনি কিন্তু আশা ছাড়তে রাজি নন এবং তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। তার কথার মধ্য দিয়ে, তার বক্তব্যে কিন্তু সমস্ত ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে এসছে। সেই বক্তব্য আপনাদের শোনাবো। তার আগে বলি যে প্রার্থী রয়েছে আরও একজন, তিনি হলেন সিপিএমের ফরওয়ার্ড ব্লক থেকে গৌর বিশ্বাস। এই কেন্দ্রে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমবঙ্গ থেকে সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার রেকর্ড এবারে কিন্তু মধুপর্ণা ঠাকুর পেতে চলেছে যদি তিনি ভোটে জয়লাভ করতে পারেন। কেননা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যিনি 1971 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এবং তিনি যখন বিধানসভায় এসেছিলেন জয়ী হয়ে, তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। তারপর এই প্রথম কোনো মহিলা, এবং তিনি কিন্তু মহিলাদের বলতে গেলেও মহিলাদের মধ্যেও কিন্তু কনিষ্ঠতম হবেন এবং একই সঙ্গে তিনি কিন্তু রেকর্ড গড়তে চলেছেন যদি তিনি জয়লাভ করেন। তবে সমস্ত কনফিউশন আমাদের দূর হয়ে যাবে আগামী 13ই জুলাই। অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়েছে, অর্থাৎ এই যে ঠাকুরবাড়ি কেন্দ্রিক সমস্যা, বড়মা বীণাপাণি দেবীর ঘর দখল করা নিয়ে যে দুই দলের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা কিন্তু এখনের নয়। সমস্যাটা শুরু হয়েছে 88তম লোকসভা নির্বাচনের সাম্প্রতিক কিছু পূর্বে। বড়মার ঘরের প্রকৃত দখল কে নেবে এই নিয়ে ভারতের 14তম লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই কিন্তু উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব খবরের শিরোনামে চলে আসে। একদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অপরদিকে ওই মতুয়া পরিবারেরই অন্যতম সদস্য এবং তার কাকিমা তৃণমূলের রাজ্যসভার সাংসদ
মমতাবালা ঠাকুর। এই সংঘাত কিন্তু গড়িয়ে যায় অনশন পর্যন্ত। আমরা দেখেছি মতুয়া মা বীণাপাণি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবং তিনি দীর্ঘ ১৩ দিন অনশনে রত ছিলেন। এবার ২৫ বছর বয়সী মধুপর্ণাকে রাজনীতিতে নামালো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ২০২৪-এর এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ এবং রানাঘাট থেকে পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে যখন পুনরায় প্রার্থী করছে রাজ্যের শাসক দল, সেখানে বনগাঁয় পরাজিত প্রার্থী বিশ্বজিৎ দাসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঘটে যাচ্ছে। বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল থেকে তাকে পুনরায় টিকিট না দিয়ে, অর্থাৎ বিশ্বজিৎ দাসকে টিকিট না দিয়ে তার পরিবর্তে প্রার্থী করেছে মতুয়া পরিবারের নতুন প্রজন্মের মুখ মধুপর্ণা ঠাকুরকে। কিন্তু লড়াইটা খুবই কঠিন। যতটা আমরা টিভি চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, বাস্তবিক কিন্তু এখানে লড়াই খুবই কঠিন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে কিন্তু এখানে বিপুল পরিমাণ ভোট নিয়ে। শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে এই নিয়ে পরপর ২ বার জয়লাভ করেছেন এবং পরাজিত হয়েছে মধুপর্ণা ঠাকুরের মাতা মমতাবালা ঠাকুর। তিনি মতুয়া মহাসংঘের সভাধিপতিও বটে, অর্থাৎ এখানে শান্তনু ঠাকুরের কথা আমরা বলছি। তাকে ফের প্রতিমন্ত্রী করলেন এবারে ক্যাবিনেট মন্ত্রিসভা গঠনের সময় নরেন্দ্র মোদী। এই শান্তনু ঠাকুরকে আবারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেছেন। উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত এখানে ৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে রয়েছে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা। এবারে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রতিটিতেই, অর্থাৎ এই ৪টি, অর্থাৎ বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা, এই ৪টিতেই কিন্তু বিজেপি পিছিয়ে দিয়েছে তৃণমূলকে। এর মধ্যে বাগদা বিধানসভায় ১,১২,৭০৮টি ভোট পেয়ে বিজেপি জয়লাভ করেছে। অপরদিকে তৃণমূল পেয়েছে মাত্র ৯২,০৯০টি ভোট। তাহলে এবারের যে উপনির্বাচন হতে চলেছে সেখানে ফলাফল কোন জায়গায় যেতে পারে সেটা কিন্তু আগাম আপনারা বুঝতেই পারছেন। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে মধুপর্ণা ঠাকুর কিন্তু এ ব্যাপারে মোটেই চিন্তিত নন। তিনি অনেকটাই আশাবাদী। এক্ষেত্রে তার বক্তব্য কি রয়েছে সেটা আমরা একবার শুনে নেব। হয়ে যাবে, মতুয়ারা ভক্তরা আছে, পার্টি আমাদের সাথে আছে, লস যতটুকু হয়েছে মেকআপ পুরোই হয়ে যাবে, আশা করছি সব হয়ে যাবে, জিতেই আসবো আমরা। ভক্তেরা আমাদের সাথে আছে মানে কোনো চিন্তা নেই। মতুয়াদের উন্নয়ন, পার্টি আমাদের আবার চান্স দিয়েছে, এটাকে মতুয়াদের উন্নয়ন করবো। বাগদার পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততে আমাদের রাজনীতি। প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ যে আমাদের আবার মকা দি চান্স। লক্ষ্য করার বিষয়, তৃণমূল কংগ্রেস এই মধুপর্ণা ঠাকুরকে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পদের জন্য মনোনীত করলেও একবারের জন্য ছাত্র রাজনীতিতে দেখা যায়নি। জীবনে প্রথম লড়াই তিনি শুরু করেছিলেন নিজেরই খুড়তুতো দাদা শান্তনু ঠাকুরের সঙ্গে। ঠাকুরগড়ে একটানা ১৩ দিন অনশনে বসেছিলেন। এই ব্যাপারে শান্তনু ঠাকুর কি বলছেন সেটা একবার আমরা শুনে নেব। এটা বিশ্বজিৎ দাসের আর মমতা ঠাকুরের একটা সেট আপ ছিল যে বিশ্বজিৎ দাস ওই সিট ছেড়ে দিয়ে দাঁড়াবে লোকসভাতে আর এখানে ওনার মেয়েকে দাঁড় করাবে। তার জন্য কত নাটক, অনশনের নাটক চলেছে। বাগদার মতো জায়গায় টিএমসি জিততে পারে। অপরদিকে রাজ্যসভার বিধায়ক মমতাবালা ঠাকুরের অভিমত, আমি মনে করি যে এটা যদি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হতো আমি বেশি খুশি হতাম। কখনোই আমার চিন্তা ভাবনা ছিল না যে আমার মেয়ে এখানে পাবে। তবে দিদি যে সুযোগ আবার দিয়েছে মতোদের সেবা করার জন্য এবং মেয়ে যখন পেয়েছে, আমি মনে করি যে আনন্দ হচ্ছে যখন আমরা দিদিকে আমরা জিতিয়ে হাতে দিতে পারবো, তখন আমার বেশি আনন্দ। মধুপর্ণার পিতা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু ভাইপো শান্তনু ঠাকুরের কাছে তিনি পরাজিত হন। এরপর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। অপরদিকে মমতা বালারই ভাইপো শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ হন এবং বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওঠেন। সেই সঙ্গে শান্তনু ঠাকুরের ভাইও বিজেপির বিধায়ক। তাদের বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এক কথায় মতুয়া জনগোষ্ঠীর ভোট লুকিয়ে রয়েছে এই ঠাকুর পরিবারের ভেতরেই। তাই এই মতুয়াদের ভোট পেতে বিজেপি থেকে তৃণমূল সকলেই লক্ষ্য ঠাকুর পরিবারের। তাই এই পরিবারের থেকেই একের পর এক প্রার্থী টানছে কখনো তৃণমূল, কখনো বিজেপি। আমাদের লক্ষ্য 10ই জুলাই
আমরা অপেক্ষা করব 13ই জুলাই ভোট গণনার দিকে, সেখানেই কিন্তু আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আগাম আমরা যে ধারণা পাচ্ছি, আগাম আমরা যে সমীক্ষা পাচ্ছি, সেটা পঞ্চায়েত ভিত্তিক হোক, সেটা বুথ ভিত্তিক হোক, সেটা বিধানসভা ভিত্তিক হোক, সেটা লোকসভা ভিত্তিক হোক, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে যে তৃণমূল কংগ্রেস এখানে যতটাই চেষ্টা করুক, বিজেপির দিকে লিড যাওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে। কেননা গত 1 মাস আগেই এই অঞ্চলেরই অধিবাসী বিজেপিকে কিন্তু ঢেলে ভোট দিয়ে দিয়েছে। তাই এবারেও তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। এবং সেই সঙ্গে এখানে কিন্তু শান্তনু ঠাকুর যেহেতু কেন্দ্রমন্ত্রীতে পর্যন্ত পৌঁছে গেছেন, তাই তার প্রভাব এখানে কিন্তু সব থেকে বেশি। তবে আমাদের লক্ষ্য থাকবে, আমাদের নজর থাকবে 10ই জুলাইয়ের দিকে, আমাদের টার্গেট থাকবে, আমাদের অপেক্ষা থাকবে 13ই জুলাইয়ের দিকে। সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করছে 10ই জুলাই ভোটের ওপর, 13ই জুলাই গণনার ওপর। এ ব্যাপারে আপনাদের কি মতামত, এ ব্যাপারে আপনাদের কি অভিসন্ধি, এ ব্যাপারে আমাদের কি বক্তব্য রয়েছে, সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার যদি ইনফরমেটিভ মনে হয়, আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।